মৌলি নকুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তখনই বাণী এসে সেটা দেখে ফেলে উচিত শিক্ষা দেয় মৌলিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যেখানেই মৌলি বাণী আর অনিরুদ্ধের ক্ষতি করতে যায়, সেখানে নকুল উপস্থিত হয় আর নকুল উচিত শিক্ষা দেয় মৌলিকে। মৌলি তখন একা একা বসে ভাবে যে এবার তাহলে নকুলকেই সরিয়ে দিতে হবে। ও যদি বেঁচে থাকে তাহলে আমার সত্যটা একদিন সবার সামনে আসবে, আর ও যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে আমার সত্যটা কেউ জানবে না, কেউ কখনো বুঝতেও পারবে না। কারণ আমি শুধু জানি যে এই রায়বাড়ির মেয়ে শুধু বাণী, কিন্তু এটা তো গ্র্যান্ড মাম্মু জানে না। আর যদি ওই ওই নকুল সরকার গ্র্যান্ড মাম্মুকে বলে দেয় তখন কি হবে? না, আমাকে কিছু একটা করতে হবে। এর জন্য নকুলকেই সরিয়ে দিতে হবে, নকুলকে এবার মরতেই হবে। এরপরে দেখা যায় যে মৌলি নকুলকে ফোন করে আর বলে আমার সঙ্গে দেখা করতে হবে। তখনই নকুল বলে কেন তোমার সঙ্গে দেখা করতে হবে? তখনই মৌলি বলে হ্যাঁ, আমার সঙ্গে জরুরি ভাবে দেখা করতে হবে, একটি জরুরি কথা আছে। তখনই নকুল বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার জরুরি কথা আছে এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করব। এরপরে দেখা যায় সেখানে নয়নতারা আসে আর বলে মৌলি দিদি ভাই কার সঙ্গে কথা বলছো? তখনই মৌলি বলে কারোর সঙ্গে না গ্র্যান্ডমা, তোমাকে এত কিছু জানতে হবে না। তখনই দেখা যায় তাড়াহুড়ো করে যখন মৌলি বাড়ি থেকে বের হয়ে যায় তখনই নয়নতারা বলে মৌলি দিদি ভাই আবার কি একটা কাজ করতে বসেছে, ও নিজের দোষে নিজে ফেঁসে যাচ্ছে। আমাকে জানতে হবে এখন আবার নতুন প্ল্যানটা কি। আমাকেও কিছু বলে না, এই মেয়েটাকে নিয়ে আমার এবার রিস্ক হয়ে যাচ্ছে। ও আবার আমার নকুলের কিছু করে দেবে না তো? আমার নকুলের কিছু করে দিলে আমি আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমি এত কিছু করেছি শুধুমাত্র নকুলকে এ বাড়ির অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আমি এই লড়াইটা করে চলেছি, কারণ এটা এটা করেছি যাতে সবকিছু যদি মৌলির নামে হয়ে যায় তাহলে আমার নকুল এ বাড়িতে আসতে পারবে, কারণ তার মেয়ের অধিকার নিয়ে এখানে আসতে পারে। আমি আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি মৌলিকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিন্তু এই কিছুদিন দেখছি যে মৌলি নকুলের উপরে খুব রেগে আছে। নকুল বারবার মৌলিকে কি একটা কথা বলে ভয় দেখাতে থাকে। আমি এসব কিছু বুঝতেও পারছি না, কিন্তু আমাকে এবার জানতে হবে। এরপরে দেখা যায় যে নকুলের সঙ্গে যখন মৌলি দেখা করতে আলাদা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তখনই সেখানে নকুল আসে। পরে মৌলি এসে বলে যে একটা কথা ছিল। তখনই নকুল বলে কি বলবে তুমি? তোমার তোমার আবার কি কথা থাকতে পারে আমার সঙ্গে? তখনই মৌলি বলে কেন, আমার কি কথা থাকতে পারে না? বাবা, তুমি তো আমার বাবা না? তখনই নকুল বলে কিসের বাবা? আমি তোমার বাবা হতে চাই না। হ্যাঁ, আমি তোমার জন্মদাতা বাবা, কিন্তু আমি তোমার বাবার পরিচয় চাই না। তখনই মৌলি বলে এত রাগ কিসের, এত অভিমান কিসের বাবা? আমি তো এইসব কিছু করিনি, আমি আমার তো কোনো দোষ ছিল না। তখনই দেখা যায় নকুল বলে হ্যাঁ, তখন তোমার দোষ ছিল না, কিন্তু এখন তুমি জানার পরেও যে অন্যায়গুলো করে চলেছো তারপরে তোমাকে ক্ষমা করা যায় না। তুমি বাণীর ক্ষতি করার অনেক চেষ্টা করেছো, বাণীকে মারার চেষ্টা করেছো, কিন্তু কোনোটাই যখন সফল হতে পারোনি সেজন্য তুমি আমাকে আলাদা করে ডেকে কি কি বলতে চাও? তখনই মৌলি বলে ওঠে দেখো, আমি তো তোমার মেয়ে, তুমি আমার সুখটা দেখবে না? তুমি তুমি বাণীদের কাছ থেকে সরে যাও। দেখো বাণীর সঙ্গে আমার শত্রুতা, কিন্তু তোমার তো নয়। আমি চাই না যে বাণীর জন্য তুমি বিপদে পড়ো। তখনই দেখা যায় নকুল বলে যে মৌলি, আমি তোমাকে যতটা বিশ্বাস করি তার থেকে দ্বিগুণ বিশ্বাস আমি বাণীকে করি। বাণী আমাকে তার থেকে বেশি সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ভরসা দিয়েছে, তাই আমি বাণীর কাছ থেকে সরে যেতে পারবো না। আর একটা কথা শুনে রেখো, আমি ওই বাণীর তার প্রাপ্ত অধিকার তাকে পাইয়ে দেব। সে যে রায়বাড়ির মেয়ে সেটা আমি খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবো। আমি এখন যদি সবাইকে বলতে চাই তুমি আবার কথার মার পেছে তুমি আমাকেই ভুল প্রমাণ করে আমাকেই তাড়িয়ে দেবে। এজন্য আমি প্রমাণ সহ ওই রায়বাড়িতে গিয়ে বাণীর অধিকার ফিরিয়ে দেব। তুমি যদি তুমি যদি একটু ভালো হতে না, তোমার ব্যবহারটা যদি একটু ভালো হতো তাহলে তাহলে অন্তত তুমি ও বাড়িতে থাকতে পারতে, তুমি বাণীর সঙ্গে মিলিয়ে থাকতে পারতে। কিন্তু এখন যখন বাণী ও বাড়িতে যাবে তুমি ও বাড়িতে আর থাকতে পারবে না, কারণ তোমাকে তখন আর কেউ ওই বাড়িতে এলাও করবে না। তুমি অনিরুদ্ধকে অনেকবার কষ্ট দিয়েছো, তানিয়াকে কষ্ট দিয়েছো, আমি কিন্তু কিছুই ভুলে যাইনি। তখনই মৌলি বলে
দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, এবার আমার কথা কিন্তু শুনে নাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই নকুল বলে, কি করবে তুমি, কি করতে চাও তুমি? তখনই দেখা যায় মৌলি বলে, আমি কি করতে পারি, কি করতে চাই সেই ধারণা তোমার নেই, তাই বলছি যে আমার পথের কাঁটা হও না, তাহলে কিন্তু উপড়ে ফেলতেও আমি দুবার ভাববো না। তখনই নকুল বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমার বাবা। তখনই দেখা যায় মৌলি বলে, আমি নিজের স্বার্থ ছাড়া আমি অন্য কিচ্ছু বুঝি না। যেখানে আমার আমি তোমাদের কাছে যেহেতু থাকতে পারবো না ওরকম গরিব পরিবেশে, না না, আমি কিছুতেই ওখানে থাকতে পারবো না, কারণ আমি ব্র্যান্ডের পোশাক পরি, আমি সবকিছু ব্র্যান্ডের করি, তাই আমি তোমাদের মতো গরিব হয়ে বাঁচতে পারবো না। ওভাবে জীবনযাপন করা আমার জন্য সম্ভব নয়। এটা বানি পারবে, আমি পারবো না। তখনই নকুল বলে, যেটা তোমার সেটা তোমার পর সময় চলে এসেছে, আর যেটা বাণীর সেটা বাণী পেয়ে যাবে। তুমি যতই চেষ্টা করো যে বাণীকে ওর অধিকার থেকে দূরে রাখবে, কিন্তু পারবে না, কারণ ঐশানী বৌদি বাণীর প্রতি খুব ভালোবাসে দেখায়, বাণীকে খুব ভালোবাসে, ভরসা করে। যতই তুমি ঈশানী বৌদিকে আটকে রাখার চেষ্টা করো না কেন, ঈশানী বৌদি কিন্তু হাজার হাজার বাধা পার করে বাণীর কাছে চলে আসে, বাণীর ডাকে। এটাই বলে নারীর টান, যা তোমার আর ঈশানীর মধ্যে নেই। তখনই দেখা যায় মৌলি বলে, আমি এসব কথা শুনতে চাই না, বিন্দু মাত্র শুনতে চাই, কারণ আমি এসব কিছুই মানবো না। আমি ওই রায়বাড়ির অধিকার যেমন নিয়েছি এতদিন, আমি ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবো। আমি হলো রায়বাড়ির প্রিন্সেস, আমাকে রায়বাড়ি থেকে বের করতে পারবে না, আমি সব কিছু আমার নামে করে দেবো। তখনই নকুল বলল, কিছু করতে পারবে না তুমি, তুমি হাজার চেষ্টা করেও সত্যটাকে মিথ্যা বানাতে পারবে না, আর মিথ্যাটাকে সত্য বানাতে পারবে না, কারণ একদিন তো সবকিছু সামনে আসবেই। আর ঈশানী বৌদি সেদিন তোমাকে দূর দূর করে ওই বাড়ি থেকে বের করে দেবে, আর তোমার আদরের গ্র্যান্ডমম আছে না নয়নতারা রায়, তাকেও ছাড়বে না। ওই তোমার দাদুই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তার তার নাতনিকে চুরি করার অপরাধে। একমাত্র আমি জানি যে হলো ওই বাণী হলো রায়বাড়ির মেয়ে। তখনই দেখা যায় মৌলি বলে, তাহলে তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখনই নকুল বলে, কি বলতে চাও তুমি মৌলি? তখনই মৌলি বলে, কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? কারণ আমি তোমাকে এই পৃথিবীতে আর বাঁচিয়ে রাখবো না, কারণ তুমি বেঁচে থাকলে আমার ক্ষতি। তুমি সবাইকে একদিন সত্যটা বলে দেবে, আমাকে রায়বাড়ি থেকে বের করে দেবে। আমি ওই তোমাদের মতো গরিব ভাবে জীবনযাপন করতে পারবো না, তাই তোমাকেই চলে যেতে হবে। তখনই নকুল বলে ওঠে, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক ঠিক আছে মৌলি? তখনই মৌলি বলে, হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি যা বলছি সেটা সত্য বলছি, এবার আমি তোমাকে আর ছাড়বো না। এরপরে দেখা যায় যে নকুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মৌলি। তখন নকুল চিৎকার করে ওঠে। তখনই মৌলি বলে, চিৎকার করবে না, এখানে চিৎকার করলেও তোমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। তখনই নকুল বলে, কেউ না আসুক, কিন্তু আমি জানি যে বাণী ঠিক আমার কাছে আসবে। এরপরে দেখা যায় নকুল বাণী বলে ডাকতে থাকে। তখনই মৌলি বলে, কোনো লাভ হবে না, কারণ বাণী এখানে আসতে পারবে না। এরপরে দেখা যায় যখনই নকুলকে মেরে দিতে যায় মৌলি, তখনই সেখানে বাণী চলে আসে আর হাতে নাতে ধরে ফেলে মৌলিকে, আর বলে, মৌলি ম্যাডাম, এটা কি করছেন আপনি? এটা করতে পারেন না, কারণ উনি আপনার বাবার বয়সী, ওনাকে আপনি মারার চেষ্টা করছেন। আপনি এতটা খারাপ মনের মানুষ, আপনার এতটা এতটা খারাপ হবে না আমি বুঝতে পারিনি। তখনই মৌলি বলে, তোমার কাছ থেকে আমি জ্ঞান নেব না বাণী, তুমি এখান থেকে চলে যাও। তখনই বাণী বলে, না, আমি নকুল কাকাকে রেখে এখান থেকে যাব না। আপনি কি ভেবেছেন যে এখানে আমার সামনে নকুল কাকাকে মেরে ফেলবেন আর আমি সেটা সহ্য করব? তাকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি, তাই আমি এখান থেকে যাব না। তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, আসলে তুমি যেমন সেরকম মানুষের পাশেই তুমি দাঁড়াও, কারণ তোমার মতো তো এও ছোট রোগ। এরপরেই দেখা যায় যে নকুল বলে ওঠে, মৌলি, আজকে তুমি খুব বাড়াবাড়ি করে ফেললে। তখনই সেখানে নয়নতারা চলে আসে আর মৌলির এই এই ব্যবহার দেখে খুবই রেগে যায় আর বলে, মরি দিদি ভাই, এটা কি করছো? তুমি তুমি নকুলকে মারার চেষ্টা করছো? এই বলে নয়নতারা কষে চড় মারে মৌলিকে আর বলে, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি তুমি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমম, তুমি ভুল করছো, আমি কিছু করিনি, আমি কিছু করতে চাইনি, আসলে আমি রাগটা ঠান্ডা করতে পারিনি, আমাকে
রাগিয়ে দিয়েছিল তোমার ছেলে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, যতই হোক মৌলি, তুমি কিন্তু ভুলে যেও না যে উনি তোমার বাবা। তখনই বাণী বলে, কি বলছে ঠাম্মি? ঠাম্মি একথা কেন বললো মৌলি দিদিমণিকে যে নকুল কাকাই তার বাবা? আমাকে জানতে হবে বিষয়টা, এর মধ্যে কিছু একটা আছে, সেটা আমাকে জানতেই হবে। কারণ নকুল কাকা মৌলির মধ্যে কি সম্পর্ক সেটা খুব তাড়াতাড়ি আমি বের করে ফেলবো। আর মৌলি বা নকুল কাকাকে কেন মারতে চায়? নকুল কাকার সঙ্গে তার কিসের এত শত্রুতা? আমার জানা মতে নকুল কাকা তো ওদের বাড়ি থাকেও না, তবে নকুল কাকাকে ও কিসের জন্য এতটা ঘৃণা করে আমাকে জানতে হবে। এরপরেই দেখা নয়নতারা মৌলিকে বলে, মৌলি দিদি ভাই, তুমি নকুলের কাছে ক্ষমা চাও। তখনই মৌলি বলে, পারবো না গ্র্যান্ডমম। তখনই নয়নতারা বলে ওঠে, মৌলি খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি যাও নকুলের কাছে ক্ষমা চাও। নিজের বাবার কাছে ক্ষমা চাইলে কোনো ক্ষতি নেই, ছোট হয় না। তখনই দেখা যায় মৌলি বলে যে, গ্র্যান্ডমম আমি পারবো না। কেন বুঝতে পারছো না? আমি কোনো অন্যায় করিনি। তখনই নয়নতারা বলে ওঠে, মৌলি দিদি ভাই, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, এবার কিন্তু খুব খারাপ হবে। যাও যাও, যে ক্ষমা চাও। এরপরে নকুল এর কাছে এসে মৌলি ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করবেন। তখনই নকুল হেসে ফেলে বলে যে, তুমি এই মৌরিরাই এসেছে এই নকুলের কাছে ক্ষমা চাইতে? এটা বড় হাস্যকর দেখাচ্ছে না? তখনই মৌলি বলে, আমাকে আর রাগিও না, তাহলে কিন্তু ভালো হবে না। তখনই নকুল বলে, এখন আর কোনো কিছুই তোমার জন্য ভালো হবে না, তুমিও দেখতে থাকো যে এখন আমি কি করি। আমি যদি বাণীর অধিকার বাণীকে ফিরিয়ে না দিই, তারপরে তুমি আমাকে বলো। তখনই দেখা যায় যে মৌলি বলে, দেখো তুমি এই কাজটা করতে যেও না, আমার সুখের জন্য এটা করতে যেও না। আমি 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 বাঁচবো না এমনটা হলে। তখনই দেখা যায় নকুল বলে, যেটা সত্য সেটা সবার সামনে আসতেই হবে, তোমাকে রায়বাড়ি ছাড়তেই হবে। তখনই মৌরি বলে, আমি ওই বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। ও গ্র্যান্ডমম, একটু বোঝাও না। তখনই নয়নতারা বলে ওঠে যে, নকুল মাথাটা ঠান্ডা কর বাবা, এভাবে মাথাটা গরম করে কোনো কিছু করা যায় না। যা কিছু হবে পরে দেখা যাবে, এখন এইসব বিষয় নিয়ে আর কথা না বলে একটু মাথাটা ঠান্ডা করে বয়। তখন নকুল বলে, না মা, আমি আর মাথা ঠান্ডা করে চুপ করে বসে থাকবো না। আমি যতটা চুপ করেছিলাম, তোমার নাতনি তো আমাকে চুপ করে থাকতে দেয়নি। সে একটার পর একটা অনিরুদ্ধের প্ল্যান করছে, তাই আমি আর চুপ করে থাকবো না।